বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নিও। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, বাংলা, এমডিপি আদর্শ উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে সারা পৃথিবীব্যাপী যে ভয়াবহ করোনার থাবা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকেও রুখে দিয়েছে বলা যায়। যে জন্য আজকে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের আলোচনা বিষয় নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয়। এটিকে যে বিষয়টি আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে বাংলা ব্যাকরণের চারটি মৌলিক উপাদান বলা যায় বা চারটা অংশ। একটা হচ্ছে ধ্বনি, 2 নম্বর হচ্ছে শব্দ, 3 নম্বর হচ্ছে বাক্য, 4 নম্বর হচ্ছে অর্থ। তো এই বিষয়ের উপর আমি আলোচনা করেছি। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে তোমার সাধিত শব্দ। তো সাধিত শব্দ বলতে আমরা কি বুঝি? মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দই সাধিত শব্দ। তো সাধিত শব্দ হল 2 প্রকার: নাম শব্দ ও ক্রিয়া। প্রত্যেকটি নাম শব্দের ও ক্রিয়ার আবার 2টি অংশ থাকে। পৃথিবীতে যত শব্দ আছে সব শব্দই কি আমরা সাধিত শব্দ বলতে পারি। তবে এই শব্দগুলিকে যখন আমরা ভাঙব বা শব্দের ক্ষুদ্রতম অংশ চলে যাব, তখন সেইটাকে বলা হয় প্রকৃতি। যে শব্দকে ভাঙলে ক্ষুদ্রতর অংশ পাওয়া যায় তাকে প্রকৃতি বলে। প্রকৃতি আবার 2 প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি আর 2 নম্বর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে জিনিসটা দেখব যে নাম প্রকৃতি, অর্থাৎ যে জিনিসের নামের মাধ্যমে যে শব্দগুলি ব্যবহার করা হয়, যেমন হাত একটি নাম শব্দ, এর সাথে যদি আমরা ল যুক্ত করি তাহলে সেটা হবে হাতল। মুখ একটি শব্দ, নাম শব্দ, এর সাথে যদি র ব্যবহার করি তাহলে সেটা হবে মুখ। আর যদি যেমন ফুল একটি নাম শব্দ, তার সাথে আমি যদি এল যুক্ত করি তাহলে হবে সেটি ফুলের। এই হলো তোমার নাম প্রকৃতি। এরপরে আসি আমরা ক্রিয়া প্রকৃতির দিকে। ক্রিয়া বলতে আমরা যা বুঝি, পৃথিবীতে যত কাজ আছে সব ক্রিয়ার অন্তর্ভুক্ত। তো যেমন চলন্ত, জমা, লিখিত, এই শব্দগুলি হল ক্রিয়া শব্দ। তো এই শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই যেমন চল, যোগ, অন্ত। এখানে চল একটি মৌলিক শব্দ আর এর সাথে যুক্ত হয়েছে অন্ত। এটা হচ্ছে তোমার সাধিত শব্দ। তারপরে আমরা দেখব জম যোগ আ। এখানে জম বলতে এখানে যে বোঝানো হয়েছে সঞ্চিত বা আ, এখানে একটি প্রত্যয়। এই 2টি বিষয় মিলে একটি হয়েছে জমা বা সঞ্চিত। যেমন লিখ একটি শব্দ, এর সাথে যুক্ত হয়েছে ইত, লিখিত, যা লেখা হয়েছে। এখানে চল, জম ও লিখ এই 3টি ক্রিয়ার মূল অংশ বলা হয়। তো এই ক্রিয়ার মূল কে বলা হয়? প্রকৃতি।
বা ক্রিয়া প্রকৃতি বলতে পারি, আমরা ধাতুও বলতে পারি। এখন আমরা আসবো প্রত্যয়। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। তো এখানে নাম প্রকৃতি আর প্রত্যয় বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়। একটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, অন্যটি হচ্ছে কৃৎ প্রত্যয়। তো তদ্ধিত প্রত্যয় বলতে যে জিনিসটা বলা হয়, আগে আমি বলেছি যে শব্দের মূল বা নাম প্রকৃতি সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। যেমন হাতল, কুলেল, মুখর এই শব্দগুলো ভাঙা হয়েছে এবং এর যথাক্রমে অন্ত, আ ও ইত, ল, এল, এর, র এগুলিকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। আবার যদি আমরা দেখি যে কৃৎ প্রত্যয়, ধাতু বা ক্রিয়ার প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলা হয়। এখানে কৃৎ প্রত্যয়ের উদাহরণ করে দেওয়া হয়েছে, যেমন চলন্ত, জমা, লিখিত এই শব্দগুলো আমি ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তদ্ধিত প্রত্যয়ের সাধিত শব্দকে বলা হয় তদীয়ান্ত শব্দ, বা কৃৎ প্রত্যয়ের সাধিত শব্দকে বলা হয় কৃদান্ত শব্দ। আমরা নতুন নতুন নাম পাচ্ছি। এরপরে আরো যে ব্যাকরণের আলোচ্য বিষয় আছে সেটা হচ্ছে তোমার বিষয়টা হচ্ছে উপসর্গ। উপসর্গ বলতে আমরা যা বুঝি, শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় শব্দ যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে, অথবা আমরা এভাবে বলতে পারি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অন্যান্য শব্দের সাথে বা শব্দের পূর্বে ব্যবহৃত নতুন নতুন শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ এবং সংকুচন ঘটিয়ে থাকে। এগুলোকে আবার বলা হয় উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, না থাকলেও শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে অর্থবাচকতা সূচিত হয়। যেমন পড়া একটি শব্দ আমরা নিলাম, এর যদি আমরা এর আগে এরপরে একটি শব্দ ব্যবহার করি, যেমন জয়, পরাজয়, তারপরে এই পড়া দিয়ে যদি ধরো আমরা একটা শব্দ নেই হার, হারের আগে যদি উপব্যবহার করি উপহার, যদি এর আগে প্রব্যবহার করি তে প্রহার, আর এর আগে যদি আমরা ব্যবহার করি অব্যবহার করি তা আহার, এভাবে আমরা সব নতুন নতুন শব্দ গঠন করতে পারি। তো বাংলা ভাষায় উপসর্গগুলোকে নিজস্ব কোনো অর্থ নেই, এটা আমরা আগে বলেছি বা জানি। এখন বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ পাওয়া যায়। এক হলো সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ ও বিদেশি উপসর্গ। তো সংস্কৃত উপসর্গ ক, পরা, অপর এরকম 20টি সংস্কৃত উপসর্গ পাওয়া যায় বা তৎসম উপসর্গ পাওয়া যায়। আবার বাংলা উপসর্গ আমরা যেটি পাই যে অ, অন, অগা, অজ, অ, আর, নি ইত্যাদি অপজাতীয় শব্দ বাংলা ভাষার উপসর্গ। এখানেও প্রায় আমরা জানি যে 20টি বা 21টি উপসর্গ পাওয়া যায়। বিদেশি উপসর্গ আছে যেগুলো অন্য ভাষা থেকে আমাদের শব্দের সাথে সম্পৃক্ত হয়েছে।
এগুলি হলো তোমার বিদেশি উপসর্গ। পরিশেষে আমি অনুসর্গ সম্পর্কে একটু আলোচনা করব। বাংলা ভাষায় কিছু শব্দ আছে যে শব্দগুলো অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়, যেমন দিয়া, কর্তৃক, চেয়ে, থেকে, উপরে, পরে, প্রতি, মাঝে, বই, ব্যতীত, অবধি, হেতু, জমা, কারণ, মতো, তবে ইত্যাদি শব্দ কখনো অন্য শব্দের সাথে যুক্ত না হয়েও স্বাধীন রূপে ব্যবহৃত হতে পারে। আবার কখনো কখনো সপ্ত বিভক্তি ন্যায় শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থবাচকতা ঘটিয়ে থাকে। এইগুলোকে অনুসর্গ বলা হয়। যেমন কেবল, আমার জন্য তোমার এই দুর্ভোগ। মনোযোগ দিয়ে শুনো, শেষ পর্যন্ত সবার কাছে। সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আমার এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।